হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। শুরুতেই কর্ণ চ্যাটার্জিকে শীতল ফোন করেছে। ফোন করে বলছে, আপনার সামনে কিন্তু বড় বিপদ, সাবধানে থাকবেন। বলে, কে কে বলছেন? বলছে যে আপনার এনজিও নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে। বলে, কোন এনজিও? বলে, কেন ভুলে গেছেন আপনার এনজিওর কথা, যেখানে কতগুলো ইল্লিগাল কাজ করা হতো? এই বলে ফোনটা রেখে দেয়। কর্ণ এবার ভাবনা চিন্তায় পড়ে যায়, এনজিও নিয়ে ব্যাপারটা বুঝতে পারে না আর কি। ওদিকে তটিনী ঘরের কাজকর্ম করছে, দেখছে বাচ্চারা একদম ড্রয়িং পেন্সিল, রং, সব কিছু আর কি, পেন পেন্সিল খাতা যা কিছু আছে একদম এদিক সেদিক লন্ডভন্ড করে রেখেছে একদম। তো রেগে গেছে, এই যে সারাক্ষণ খালি এদিকে বই, এদিকে খাতা, এদিকে পেন, এদিকে এটা ওটা একদম ছড়িয়ে ফেলে রাখবে। সবসময় মাম্মি করবে না, মাম্মি এগুলো গুছিয়ে দেবে, মাম্মি প্রজেক্ট করিয়ে দেবে, মাম্মি এটা করিয়ে দেবে, ওটা করিয়ে দেবে, সব মাম্মি। ভাল লাগে না, ধুর এত গোছগাছ করতে বিরক্ত লাগে, এরকম ভাবে নর্মালি বলে যাচ্ছে নিজের মতো নিজেই। ওদিকে পরশুরাম বাথরুম থেকে চিৎকার করছে যে মাথায় শ্যাম্পু করে দাঁড়িয়ে আছে, জল বন্ধ হয়ে গেছে, পাম্পটা চালাতে বলছে। তখন তটিনী বলছে, ঠিক আছে বলছি। এই হয়েছে এক মণ্ডলদা, এ এত বড় একটা বিল্ডিং, একটা যে জল টাইম মতো চালাতে হয়, ট্যাঙ্কিতে জল রাখতে হয়, সেই দিকে হুঁশ নেই। তখন লাট্টুকে ডাকছে, লাট্টু রাস্তায় সাইকেল চালাচ্ছে, ওপর থেকে ডাকছে, এই লাট্টু তাড়াতাড়ি বাড়িতে আয়, সামনে পরীক্ষা, আর তুই না পড়ে ওই সাইকেল চালিয়ে বেড়াচ্ছিস, এক্ষুনি আয়, নাহলে ঠাস করে দু চড় মারবো। বলে, হ্যাঁ মা আসছি, আর একটু। বলে, শোন, আসার সময় মণ্ডল কাউকে বলে আয় তো পাম্পটা চালাতে, তোর পা ওই শ্যাম্পু করা অবস্থায় দাঁড়িয়ে আছে। বলছে, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। আর বলে, তুইও তাড়াতাড়ি বাড়িতে আয়। নর্মাল গৃহিণীদের বাড়িতে যা হয় আর কি। বলছে, এই মণ্ডলদার হুঁশ নেই, জল টাইম মতো চালাতে হবে। আর এদিকে এনি কখনো কোনো মিটিংয়ে যাবে না ফ্ল্যাটে, আমাকে পাঠাবে সব জায়গাতে। তুমি তাড়াতাড়ি এসো, স্নান করে এবার লাট্টু পিকুকে স্কুলের জন্য রেডি করাতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আর ও বাথরুম থেকে বলে যাচ্ছে, আসছি আসছি। এবার তটিনীকে ফোন করেছে বলরাম, স্পেশাল ব্রাঞ্চ। বলছে, হ্যাঁ বলুন, আমাকে কি দরকার? আচ্ছা, কবিরের কেসের ব্যাপারে কি? কিন্তু তো সেন্টেন্স হয়ে গেছে। বলে, হ্যাঁ হয়ে গেছে, কিন্তু আমার আপনার সাথে কিছু কথা আছে। বলে, আমার সাথে কি ব্যাপারে? তখন বলছে, আপনি এক কাজ করুন, আমাদের স্পেশাল ব্রাঞ্চের অফিসে চলে আসুন। বলে, শুনুন, আমি আপনার স্পেশাল ব্রাঞ্চের অফিসে যেতে পারবো না। আমি লাট্টু পিকুকে যখন স্কুল থেকে আনতে যাব, আপনারা এসে আমার সাথে কথা বলে নেবেন যদি কিছু দরকার থাকে। এই বলে ফোনটা রেখে দেয়। সৌরভ বলছে, কি বললো? মায়া বলছে, তটিনী বৌদি আসবে। বলে, আসতে তো চাইছে না, আমাদেরকে যেতে বলছে। ওদিকে তটিনী ভাবছে যে তাকে আবার কিসের কারণে এত জরুরি তলব করা হচ্ছে। সৌরভ বলছে, চার্জ করতে হবে, কথা বলতে হবে, সমস্ত অডিও পরশুরামকে পাঠাতে হবে, যেরকম রুলস সেরকম, প্রথম শর্তের নিয়ম। এদিকে কর্ণ চ্যাটার্জি তার ছেলের সাথে জেলে দেখা করতে গেছে। তো কবির বলছে, তুমি এসো না পা, তুমি এসো না, তুমি আসলে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তো বলছে, তুমি আমাকে আটকাতে পারতে ড্যাডি, আটকাতে পারতে। বলে, হ্যাঁ সত্যি আমি আটকাতে পারতাম, আমি বাধা দিতে পারতাম, কোনো বাবা যাতে তার ছেলের সাথে এরকমটা না করে। তবে তুমি চিন্তা করো না, আমি ছাড়বো না, আমি পুরো শহরটাকে ধ্বংস করে দেবো, তছনছ করে দেবো, ডেস্ট্রয় করে দেবো। তুমি এখানে জেলে থাকবে, কষ্ট পাবে, আর তারা সুখে সংসার করবে, এমনটা আমি হতে দেবো না, একদম ছাড়খাড় করে দেবো। তখন ডোডো বলছে, বাহ দারুণ ব্যাপার। বলে, এই একদম চুপ করে থাকবে। বলে, না, আপনাদের মতো বাবাদের জন্যই না আমাদের ইয়াং জেনারেশন হাতে রিভলভার তুলে নিচ্ছে, বুঝতে পারলেন, আমাদের জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন কর্ণ রেগে গিয়ে বলছে, তোমাকে আমি বাইরে পাই, তারপর দেখো তোমাকে আমি কি করছি। তুমি মুখটা খুললে না, আজকে আমার ছেলের এই অবস্থা হতো না, কিন্তু তুমি মুখটা খুললে না, তাই বলছে। এরপর ডোডো আরো কিছু বলতে গেলে তখন কবির তার কলার ধরে নেয়, বলছে, এই একদম আমার ড্যাডিকে কিচ্ছু বলবি না, একদম চুপ করে থাক, তাই বলছে। ডোডো দেখছে এদের সাথে এদেরকে বলে কোনো লাভ নেই, ডোডো চুপ করে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে তারপরে আবার কবিরকে এই খবরটাও দেয় অবশ্য কর্ণ, যে মেন সেই খবরটাই দিতে এসছে, আরাধ্যার খবরটা, যে জিৎ মুখার্জি এসেছিল, এখন তো আরাধ্যা তার বাড়িতে নেই, এখন আসে লহরী চ্যাটার্জির বাড়িতে। আর জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জির কাছে এসেছিল, মুখার্জি পরিবার ডিভোর্স ফাইল করছে, কবিরের সাথে আরাধ্যার ডিভোর্স করিয়ে দেবে, আরাধ্যা আলাদা হয়ে যাচ্ছে। যেটা শুনে কবির একদম স্পিচলেস হয়ে যায়, একদম চুপ। তখন তার হাতে হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে কর্ণ চ্যাটার্জি। ওদিকে তটিনী বাচ্চাদের স্কুল থেকে আনতে গেছে, তো লাট্টুকে আগে নিয়েছে। লাট্টুকে বলছে, তুমি আজকেও টিফিন খাওনি তাই না, আজকেও খাওনি। তখন বলছে, মাম্মি তুমি তো বলেছো যে টিফিন শেয়ার করে খেতে। বলে, আমি শেয়ার করে খেতে বলেছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তুমি সবটাই দিয়ে দেবে, নিজে কিছু খাবে না। সারাদিন দৌড়ঝাঁপ করছো, লাফালাফি করছো, শরীরে তো খাবারের প্রয়োজন, নাকি নিউট্রিশনের তো প্রয়োজন আছে। আর জামা কাপড় ধুলোবালিতে কি অবস্থা করেছো, সত্যি বাবা। ঠিক আছে, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর কোথাও যাবে না, কিন্তু বারবার বলে দিলাম, আমি তোমার দিদিকে নিয়ে আসছি। এই বলে পিকোকে আনতে যাচ্ছে। তখন স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা আটকায় তটিনীকে। তটিনী বলছে, ও আচ্ছা আপনারা এলেন তাহলে। বলে, হ্যাঁ বলুন কি দরকার।
আর পরশুরাম কিন্তু সাইড থেকে একটা দোকানে দাঁড়িয়ে আছে আর সবটা শুনছে। তো ওরা জিজ্ঞাসা করছে যে আমরা সেই এনজিওর ব্যাপারে কথা বলতে এসেছি। তখন বলছে বলুন, আপনি সেখানে যুক্ত ছিলেন তো? বলে হ্যাঁ, কোনো এক সময় কাজ করতাম। বলে কি কাজ করতেন ওখানে? তো বলছে ওই ছেলে মেয়েদের বাংলা ইংলিশ এগুলো পড়াতাম, বেসিক্যালি ইংলিশটাই বিশেষ করে পড়াতাম। এছাড়া তাদের কিছু ট্রেনিং দেওয়া হতো, মানে লাঠি খেলা শেখানো হতো, শর্ট ফাইটিং শেখানো হতো। তখন বলছে আপনি জানতেন যে তার কর্ণধার কে ছিলেন? কর্ণ চ্যাটার্জি। বলছে না, আমি জানতাম না। ওখানে একজন ম্যাডাম ছিলেন আর তার আন্ডারে আমরা আমরা তার আন্ডারে কাজ করতাম আর কি, মানে তার সাথে আমরা যা কথা বলার যা কিছু করার তার সাথে আমাদের যোগাযোগ ছিল। তখন বলছে সেখানে আগ্নেয়াস্ত্র এসবও শেখানো হতো বুঝি? বলেন না, একটা এনজিওতে নিশ্চয়ই আগ্নেয়াস্ত্র থাকবে না। তো এই বলে তটিনী চলে যাচ্ছে। বলছে শুনুন, 13ই সেপ্টেম্বর আপনি কোথায় ছিলেন? তটিনী কিন্তু চুপ করে। বলছে একজন গৃহিণীর না সংসারে অনেক কাজ, বুঝলেন তো? ছেলে মেয়েদের সামলাতে হয়, রান্না বান্না করতে হয়, কাপড় কাচা, ঘরবাড়ি পরিষ্কার করা, বাচ্চাদের সামলানো, স্বামীকে সামলানো, দেখে শুনে রাখা, অনেক কাজ থাকে, অনেক। আপনারা তো বাইরে কাজ করেন, তাই জন্য গৃহিণীরা অ্যাকচুয়ালি কি করে তাদের কাজের ইয়েটা আপনারা বোঝেন না, বুঝতে পারলেন? তাই জন্য 13 সেপ্টেম্বর আমি কোথায় ছিলাম না ছিলাম সেটার কৈফিয়ত দিতে আমি আপনাদেরকে বাধ্য নই। এ বলে চলে যায়। তো বলরাম বলছে বললো তো না। ওদিকে পরশুরামকে ইশারা করছে যে সেরকমভাবে তো কিছু জানা যায়নি, দিয়ে পরশুরামকে ডাকছে আর কি। পরশুরাম আসে। সৌরভ বলছেন একদম ডাইরেক্ট অফিসে নিয়ে গিয়ে জেরা করতে হবে। পরশুরাম বলছে সৌরভ, ভদ্রভাবে কথা বল। ওদিকে তটিনী যখন যাচ্ছে পিকোকে আনতে, তখন প্রিন্সিপাল ম্যাম তটিনীকে দেখে বলছে আপনি? বলে হ্যাঁ, এই তো পিকোকে আনতে যাচ্ছি, লাট্টুকে ওইদিকে দাঁড় করিয়ে রেখেছি। তো বলছে যে মানে লহরী চ্যাটার্জি তখন তটিনীকে রিকোয়েস্ট করে যাতে আরাধ্যার সাথে তার ছেলের ডিভোর্সটা না করানো হয়, যাতে আটকানো হয়, মানে হাজার হোক ছেলে, মানে এরকমটা বলছে আর কি। তো তটিনী কিছু বলে না, বলে ঠিক আছে আমি দেখবো, এই বলে চলে যায় ওখান থেকে। সৌরভ বলছে তো এইভাবে হবে নাকি, তা বলে কি করে জানতে পারবো তাহলে? তখন মায়া বলছে সৌরভ, কি হচ্ছেটা কি? যতই হোক উনি বসের স্ত্রী। বলে তাতে কি হয়েছে? এইভাবে একদম স্ট্রেট কাট বলছে সৌরভ, মানে এতটাই কড়া, তবু একটু সভ্য ভদ্রতাটা রাখা উচিত। সৌরভ বলছে কোনো না কোনো একটা কানেকশন তো রয়েছে, অত বড় র্যাকেটের সাথে যুক্ত রয়েছে, কানেকশন তো কিছু নিশ্চয়ই থাকবে। বলরাম আর মায়ের কিন্তু খারাপ লাগছে যে সৌরভ এইভাবে কথাটা বলছে। পরশুরাম বলছে সৌরভ, আমি আছি তো, এই কেসটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তোকে দেওয়া হয়নি, আমি দেখে নেব। সৌরভ বলছে এইভাবে তো তাহলে কিছুই জানা যাবে না। পরশুরাম বলছে বলরাম যার সাথে কথা বললো না, সে আমার স্ত্রী হয়, একটু রেসপেক্ট রাখতে পারিস, রেখেই কথা বলা উচিত। আর পরশুরাম যখন একবার এই কেসে হাত দিয়েছে, বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম যার হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহারের চেম্বার। পালের গোদাকে আমি ঠিক খুঁজে বের করব, পরশুরাম বলছে। ওদিকে দেখা যাচ্ছে লহরী চ্যাটার্জি তার ছেলের বউকে মানে আরাধ্যাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, শাখাতেও সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তো বলছে যে আপনি সিঁদুর পরবেন না মা? বলে না না না। তখন জোর করে আরাধ্যা সিঁদুরটা পরিয়ে দেয়। তখন লহরী চ্যাটার্জি বলছে সম্পর্ককে জোড়া লাগাতে চাইছো, কিন্তু নিজের সম্পর্কটাই ভাঙতে চাইছো। যতদিন আমার ছেলেটা জেলে আছে একটু হলেও মানে মাথাতে সিঁদুরটা ছুঁইও, আর হাতের নোয়াটা কিন্তু পরে থেকো। আসলে কি বলতো, কাঁদতে কাঁদতে বলছে আসলে আমি তো ছেলের মা, তাই বলছি। তারপরে না হয় একবারও বেরিয়ে গেলে বা সাজা হয়ে গেলে তারপর তুমি যেই সিদ্ধান্ত নেবে নিও, তাই বলছে। বলছে কবিরকে তুমি খুব ভালোবাসো তাই না? বলছে হ্যাঁ। বলছে তাহলে লিগালি ডিভোর্সটা না হওয়া পর্যন্ত স্মৃতির সিঁদুরটা একটু ছুঁইও, তাই বলছে। তারপর বলছে যে একটা খুব ভালো ছেলে দেখে বিয়ে করো, কিন্তু তুমি সুখী হয়েও। আরাধ্যা কথা শুনে অবাক হচ্ছে। আরাধ্যা বলছে আপনি এই কথা বলছেন? লহরী বলছে মা তো আমি, তাই আমি জানি আমার ছেলেটা তোমাকে খুব ভালোবাসে। তো আরাধ্যাও কাঁদছে। দেখো এরপর আমি দুর্বল হয়ে পড়বো, তখন হয়তো বলবো আরাধ্যা তুমি যেও না, তুমিও হয়তো যেতে চাইবে না। তো তারা কথা বলতে বলতে কর্ণ চ্যাটার্জি সেখানে আসে, আর লহরী আর আরাধ্যাকে দেখে যাচ্ছে। তারাও অবাক হয়ে দেখছে কর্ণ এসেছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।